এটা খুব ভালো লক্ষণ। সিনিয়র আপুটির নাম আদিবা। ওই আদিবা আপু রুমে থাকলে দুজন মিলে একটু শান্তিতে আলাপচারিতাও করতে পারে না। পারুকে এখনও ভয় পেতে দেখে সিমি পারুর কাঁধে হাত রেখে বলল, বোকা পারো, বাচ্চাদের মতো কেউ ভূতে ভয় পায়। চলো পড়তে বসো, দেখবে নবীনবরণ শেষ হতে না হতেই সেমিস্টারের রুটিন দিয়ে দিবে। মানুষ বলে একবার স্কুল কলেজ পার করে আসতে পারলে নাকি জীবনে আর কোনো দিন পড়াশোনার মুখো হতে হয় না। অথচ যারা ভার্সিটিতে পড়ে তারা কোনো দিন সেমিস্টারের প্যারা কাটিয়ে শান্তিতে দম নিতে পারে না। যাই হোক, আমিও যাই, পড়তে বসি। পারু মাথা ঝাঁকাতেই সিমি তার পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। পারু আর ফোন হাতে নেয়নি। সেও একটা বই নিয়ে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। কাটাই কাটাই 18 মিনিট পেরোতেই ওদের রুমের দরজায় নক করা হলো। পারু ভাবল হয়তো আদিবা আপু এসেছেন, তাই সে উঠে গিয়ে দরজা খুলতেই হল সুপারকে দেখতে পেল। হল সুপারের মুখে ভয়ের তো ছাপ স্পষ্ট, যেন কোনো কারণে মহিলাটি অত্যন্ত ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। পারু মুচকি হেসে বলল, কিছু বললেন আন্টি? হল সুপার মিথ্যা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, তুমি বাদে রুমে আর কেউ আছে? পারু মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ সিমি। মহিলাটি রুমের ভিতর উকি দিয়ে সিমির দিকে তাকিয়ে বললেন, সিমি, একটু বাহিরে আসো তো, দরকার আছে। সিমি খুলে রাখা বইয়ের পাতায় কলম রেখে সেটা বন্ধ করে এগিয়ে এলো। মুখ তুলে কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই হল সুপার হন্তদন্ত হয়ে সিমির হাত ধরে টেনে বাহিরে চলে গেল। ওদের কাণ্ড দেখে ভড়কে গেল পারমিতা। কি এমন হলো যে সিমিকে এভাবে টেনে নিয়ে যেতে হলো? যাই হোক, সিমি ফিরে এলে না হয় জেনে নেওয়া যাবে ভেবেই পারমিতা আবারও দরজা আটকাতে নিবে। তৎক্ষণাৎ ওপাশ থেকে কেউ বল প্রয়োগ করে দরজাটা আটকে দিল। পারু ভাবল হল সুপার ফিরে এসেছে, তাই কিছু বলতে নিবে। তখনই ওপাশের ব্যক্তি দরজা ঠেলে মাথা ভিতরে ঢুকিয়ে ঘাড় কাত করে বাঁকা হেসে পড়ল, Baby, I'm Deep Sohan Mirza, তোমার পার্সোনাল লাভার। ভয়ার তো ঢোক গেল পারমিতা। এই লোক এখানে কি করে আসতে পারে? এটা তো মহিলা হোস্টেল। তবে কি মহিলা হোস্টেলেও মেয়েরা সেফ নয়? শুধু ভার্সিটির ভিপি বলে এভাবে ঢুকে পড়বেন? পারু সর্বশক্তি প্রয়োগ করে দরজা ঠেলে লাগাতে নিলে দীপ সেটাকে এক লহমায় খুলে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। ভয় পেয়ে পারু কয়েক পা পিছিয়ে গেলে দীপ তার বাহু আঁকড়ে ধরে একদম কাছাকাছি এনে দাঁড় করিয়ে দিল। দুজনের মধ্যবর্তী দূরত্ব আধ হাতের মতো হবে। পরপর পারুর কান বরাবর ঝুঁকে গেল দীপ। হাইট ডিফারেন্সের কারণে অনেকটাই ঝুঁকতে হয়েছে তাকে। কানের কাছে মুখ নিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, অবাধ্য প্রেমিকা, ফোন বন্ধ করে রেখেছিস কেন? যেন আমি কল দিতে না পারি? অথচ দেখ, আমি তোর রুমে তোর সামনে দাঁড়িয়ে আছি। তোর হল সুপার কিন্তু আমাকে আটকাতেও আসেনি, বরং ঢোকার রাস্তা করে দিয়েছে। আমার ক্ষমতা ঠিক কতটা আন্দাজে এসেছে? পারু চোখ মুখ খিচে নিয়ে ঝরঝর করে কেঁদে দিল। সাথে সাথে দীপ পারুর ডান হাত বুকের বাম পাশে রেখে ব্যাকুল কণ্ঠে বলল, পারু, এই পারু, দেখ, তুই কাঁদলে আমার এখানে কেমন যেন লাগে। কি করে বলতো? কাঁদিস না, আমি তোকে দেখতে এসেছি, এক্ষুনি চলে যাব। শুধু তোকে একটা কাজ করতে হবে, করলেই চলে যাব আমি, প্রমিস। পারু নাক টেনে ভাঙা স্বরে বলল। কি 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 কাজ? তন্মধ্যে ব্যাকুল দ্বীপের চোখে মুখে আবারও রাগের আভাস দেখা দিল। সে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে দূর থেকে দেখে চোখে তৃষ্ণা মেটাতে চেয়েছিলাম, তবে তোর সেটা হজম হলো না। তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিস। এবার আমার বুক শীতল করার দায়িত্ব তোর। একটা হাঁক দে। প্রথম কথাগুলো শুনে পারু ভয় পেলেও শেষের কথাটা শুনে বিস্মিত নজরে তাকিয়ে বলল, মানে কি করব? হাঁক দিতে বলেছি, জড়িয়ে ধর। পারু দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, বেয়াদবি করছিস কেন?
বললাম না বুকে রক্তক্ষরণ হচ্ছে, জড়িয়ে ধর। পারুর কি হলো কে জানে, হয়তো দীপের ভয়ানক রাগ থেকে বাঁচতেই দীপের বুকে মাথা ঠেকালো। ও মাথা ঠেকাতেই দীপ এদিক ওদিক তাকিয়ে হাত দিয়ে ডানভ্রু চুলকে অবাধ্যের মতো পারুকে শক্ত করে বুকে টেনে নিল। মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, বলেছি একটু জড়িয়ে ধরতে, এতে এমন করার কি হলো? আমি কি তোকে মেরেছি? এত কান্না করিস কেন? আকস্মিক কাণ্ডে কান্নার জোর বাড়িয়ে দিল মেয়েটা। মোচড়া মোচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। ওকে এভাবে নড়াচড়া করতে দেখে দীপ আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। জোরাজুরি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে গেল পারু। নাক ঠেকালো দীপের প্রশস্ত বুকে। শ্বাসের সাথে মিশে গেল একটা কড়া পারফিউমের ঘ্রাণ, যা পারুর নাসারন্ধ্র ভেদ করে স্নায়ুকোষ পর্যন্ত আকৃষ্ট করে নিয়েছে। মাতালের মতো শ্বাস টেনে সেই ঘ্রাণ শোষণ করছে মেয়েটা। দীপ বুঝল বোধহয় সেটা। এই মেয়েকে কাবু করা বড্ড ইজি। আগে ওর দিকে তাকালেই মেয়েটা কেমন মোহাচ্ছন্ন হয়ে যেত, আর এখন জড়িয়ে ধরতেই কান্না ভুলে তার বুকে আত্মসমর্পণ করেছে। দীপ পারুর মুখটা বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, এইটুকু শক্তি নিয়ে আমার অবদ্ধ হোস? আমার অবাধ্য প্রেমিকা, আর কখনো আমার অবাধ্য হবি না, ঠিক আছে? যদি হোস তাহলে বারবার এইভাবে বুকের সাথে মিশিয়ে নেব। বিয়ের আগে নিশ্চয়ই বারবার এইসব ভালো লাগবে না, আমারও লাগবে না। আগে তোমায় বিয়ে করব, তারপর তোমায় নিজের সাথে একদম শক্ত করে মিশিয়ে নেব। আজকে আসি, কেমন? ভালো থেকো মাই অয়েলি লেডি। কথাটা বলে দীপ পারুর কপালে অধর ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ল পারু। মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। এ কী ঝামেলায় জড়ালো সে? এই ঝামেলা থেকে আদৌ নিস্তার পাওয়া সম্ভব? 4-3-2019। হল থেকে ভার্সিটির দূরত্ব 4 থেকে 5 মিনিটের। এটুকু রাস্তা পারু বরাবর পায়ে হেঁটেই যায়। সাথে অবশ্য সিমিও থাকে। তারা যখন গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, তখনই একটা বাচ্চা মেয়ে দৌড়ে এলো তাদের সামনে। তার হাতে এক থোকা গোলাপ। হঠাৎ সামনে এসে দাঁড়ানোতে ভড়কে গেল দুজন। মেয়েটা এক প্রকার হাঁপাতে হাঁপাতে ফুলের বুকেটা দিয়ে বলল। পারমিতা ভ্রুকুচকে মেয়েটাকে দেখে নিল। মেয়েটার বয়স আনুমানিক 9 কি 10 হবে। পরনে সুতি কাপড়ের একটা ফ্রক। দেখে খুব মায়া হলো পারুর, তাই নরম স্বরে বলল, আমাকে বলছো? মেয়েটা মাথা ঝাঁকালো। মেয়ের কথা শুনে সিমি ভ্রুকুচকে বলল। কে দিয়েছে এটা? মেয়েটা ফুলের থোকাটা পারুর হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। পারু নিশ্চুপ চোখে মেয়েটার প্রস্থান দেখল। আল্লাহ এই মেয়েটাকে এত পরিমাণ চুপচাপ বানিয়েছে যে এত বড় ঘটনা ঘটে গেল, তাও মুখ ফুটে জিজ্ঞেস করল না ফুলটা কে দিয়েছে। তবে সিমি বিষয়টা নিয়ে বেশ কৌতূহলী। সে ফুলটা উকি ঝুঁকি দিয়ে দেখে প্রফুল্ল কণ্ঠে বলল, কে দিয়েছে বলো তো? পারু ঠোঁট উল্টালো, মানে সে জানে না। সিমি তাড়া দিয়ে বলল, দেখো কোনো চিরকুট আছে কিনা। এরকম আকস্মিকভাবে ফুলের বুকে তো শুধু সিক্রেট লাভাররাই দেয়, তুমি জানো না? দেখো দেখো, একটা চিরকুট পেলেও পেতে পারো। পারু তাই করল। ফুলের বুকে নাড়াচাড়া করে দেখতেই সত্যি সত্যি একটা চিরকুট পেল। চিরকুট দেখে যেন সিমির আনন্দ আর ধরে না। সে হেসে কুটি কুটি হয়ে চিরকুটটা মেলে ধরে শব্দ করে পড়তে লাগলো। আমার অবাধ্য প্রেমিকা, আপনার প্রেমিক শুধু খুন খারাপই না, মারাত্মকভাবে প্রেম করতেও জানে। চলুন না একটু প্রেম করি, বিয়ে না হয় কদিন পরে করলাম। তোমার পার্সোনাল লাভার। চিরকুট পড়ে হাঁ হয়ে গেল সিমি। এ তো সত্যি সত্যি পারুর লাভার। সিক্রেট না হলেও পার্সোনাল লাভার তো। সিমি অবাক হয়ে জানতে চাইল, কে এই পার্সেল লাভার? পারু আবারও ঠোঁট উল্টালো, মানে সে জানে না। মূলত পারু সবটাই বুঝেছে, অবাধ্য প্রেমিকা শব্দটা শুনেই বুঝেছে এই ফুলের প্রেরক দীপ জোহান মির্জা। কিন্তু এটা সে কাউকেই বলতে চায় না।
তাই আপাতত সিমির কাছ থেকে বিষয়টা হাইড করে গেল। পারুর গোলাপ ফুল খুব প্রিয়, কিন্তু এই ফুলগুলো সে নিবে না। এই ফুল নেওয়া মানে দীপ মির্জার ভালোবাসা গ্রহণ করা, কিন্তু সে তো দীপ মির্জার ভালোবাসা গ্রহণ করতে চায় না, তাই ফুলগুলো কাউকে দিয়ে দিবে। তবে এতগুলো ফুল সে কাকে দিবে? কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় ভাবতে ভাবতে সিমিকে পেল। তাই সে এক প্রকার জোর করেই সিমির হাতে সবগুলো ফুল ধরিয়ে দিল। সিমিরও ফুলগুলো বেশ পছন্দ হয়েছিল, তাই একটু জোরাজুরি করতেই নিয়ে নিল সে। 16/3/2019। পারুদের তখন থিওরি ক্লাস চলছিল। বছরের শুরু হওয়ায় স্যার প্রথমে প্রাচীন বাংলার সাহিত্য নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় ক্লাসের দরজায় সিনিয়রদের আগমন ঘটল। সম্ভবত নবীনবরণের ঘোষণা দিতে এসেছে, তাই স্যার ওদেরকে ঢুকতে দিল। দীপ যেহেতু ভার্সিটির ভিপি, তাই তাকে সর্বত্র সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়, এটাই তো নিয়ম। তবে দীপ নিজে সর্বোচ্চ প্রাধান্য বিহানকেই দেয়। রমনা থানায় জোহান বিহান যেন নাম করা দুটো নাম। যে জোহানকে চিনবে সে বিহানকে চিনতে বাধ্য, আর যে বিহানকে চিনবে সে জোহানকে চিনতে বাধ্য। দুই ভাই যেমন রাজনীতিবিদ হিসেবে নামকরা, তেমনি বন্ধু হিসেবেও সবার কাছে আদর্শ হিসেবে পরিচিত। তাদের বন্ধুত্বের এক ঝলক প্রকাশ পেল সর্বসম্মুখে। নবীনবরণের পারমিশন দীপের দেওয়ার কথা থাকলেও দীপ সেই দায়িত্ব বিহানের কাঁধে চাপিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে দীপ ভিপি হলেও ভার্সিটির সকল পরিমাণ ইভেন্ট, প্রবলেম, কার্যালাপ দুজন মিলে হাতে হাত রেখে সামাল দেয়। সব ক্লাসের ন্যায় এই ক্লাসেও বিহান জানিয়ে দিল, আগামী সপ্তাহে রবিবার দিন তোমাদের নবীনবরণ অনুষ্ঠানের ডেট পড়েছে। আশা করি সবাই খুশি হয়েছো। বরাবরের ন্যায় সেদিনও ফার্স্ট ইয়ারের অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করবে। তোমাদের সাথে অবশ্য সিনিয়ররাও থাকবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যেই বিষয়ে পার্টিসিপেট করতে চাও সিনিয়রদের কাছে লিস্ট করে নেবে। আমরা আপাতত সাংস্কৃতিক দিকগুলোর দায়িত্ব মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের হাতে ছেড়ে দিয়েছি। আমরা যাওয়ার কিছুক্ষণের মাথায় হয়তো তারা আসবে, ওয়েট করো। দীর্ঘ বক্তব্য শেষ করে থামল বিহান। পরপর দীপের দিকে তাকাতেই দেখল সে সকল স্টুডেন্টদের ভেদ করে পিছনে বসে থাকা পারুর দিকে দাঁত কটমট করে তাকিয়ে রয়েছে। বিষয়টা ভালো করে খেয়াল করতে দেখল পারুর পাশাপাশি বেঞ্চে একটা ছেলে বসে আছে, আর ছেলেটিও মন দিয়ে পারুর দিকেই তাকিয়ে আছে। মূলত এই বিষয়টাই হজম হচ্ছে না দীপের। সে অগ্নি দৃষ্টিতে পারুর দিকে তাকিয়ে আছে, আর পারু মাথা নিচু করে বসে আছে। ক্লাসের ভিতর যেন সিন ক্রিয়েট না হয়, তাই বিহান দীপের হাত ধরে চলে যাওয়ার জন্য ইশারা করল। কিন্তু বেয়ারা দীপ তো তা মানার পাত্র নয়। সে পারুর দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই মেয়ে দাঁড়াও। দীপের তাক করা আঙ্গুল বরাবর সবাই ফিরে তাকালো। পারু বুঝল দীপ তাকেই দাঁড়াতে বলেছে, তাই সে ভদ্র মেয়ের মতো উঠে দাঁড়ালো। তবে এখনও মাথা নিচু করে রেখেছে। ওর নত মাথায় দাঁড়িয়ে থাকাটাও ভালো লাগলো না দীপের। এই মেয়ে কি পারত না তার দিকে তাকিয়ে একটু মিষ্টি করে হাসতে? তাহলেই তো তার রাগের পারদটা একটু শান্ত হতো। না, এই মেয়ে তাকে বুঝবে না, বেয়াদব মেয়ে একটা। সকালেও সবগুলো ফুল কোথাকার না কোথাকার মেয়েকে দিয়ে দিয়েছে। সামনে পেলে যদি গুনে গুনে 4টা থাপ্পড় না মেরেছে, তাহলে তার নামও দীপ জোহান মির্জা নয়। ভাবনা রেখে সে রাগান্বিত কণ্ঠে বলল, 2 মিনিটের মাথায় আমার সাথে দেখা করবে, ঠিক আছে? 1 সেকেন্ডও লেট হলে থপড়ে চপাচপা ফাটিয়ে দেব। ইটস আ ওপেন থ্রেড। স্যারের সামনে এরকম অভদ্রতা বোধ হয় দীপের দ্বারাই সম্ভব। বাট কী করণীয়? একে তো ভার্সিটির ভিপি, তার উপর রাজনীতিবিদ। এদের উপর কথা বলার সাহস বোধ হয় ডিএচেরও থাকে না। সেখানে প্রফেসর তো উই পোকা। জোহান, আবার কথা শোন ভাই। একটা ছেলে ওর দিকে তাকাতেই পারে, এতে তো পারুর কোনো দোষ নেই বল। বাচ্চা একটা মেয়ে, এমনি তোকে ভয় পায়। এভাবে রাগারাগি করলে ও কোনোদিন তোর সাথে সহজ হতে পারবে না, আর না তোকে ভালোবাসবে। একটু শান্ত হ ভাই, শান্ত হ।
বিহানের বলা প্রতিটা কথার লজিক আছে, কিন্তু দীপের মন মানছে না। তার চোখে শুধু ওই সময়কার কথা ভাসছে। ওই ছেলেটা কেন তার পারুকে দেখবে? পারু তো শুধু তার, একান্ত দীপের পারু সে। দীপ অধৈর্য হয়ে বলল। তাহলে ওই ছেলেটাকে শেষ করে দিই। বিহানের কেমন যেন হাসি পেল, তবে হাসল না। হাসলে আজ তার অবস্থা খারাপ করে দিবে এই ছেলে। তখন তার মেধার কি হবে? মেধার জন্য হলেও তার বেঁচে থাকাটা জরুরি। বিহান দীপকে মানানোর মতো করে বলল। আচ্ছা, ওই সেলের কেসটা আমার হাতে ছেড়ে দে, তুই শুধু পারুতে ফোকাস কর। ও যদি একবার তোর সাথে সহজ হয়ে যায় তাহলে আর তোকে অ্যাভয়েড করতে পারবে না ভাই। বিশ্বাস কর, তোর যে চোখ, মেয়ে হলে আমি নিজেই তোর গলায় ঝুলে পড়তাম। দীপ ভ্রুকুচকে বিরক্তিকর কণ্ঠে বলল। শর্ত, মেয়েদের মতো কথাবার্তা বলবি না, সহ্য হয় না। বিহান হাসল। দরজার কাছে গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখল পারু ক্লাস থেকে বের হয় কিনা। কিন্তু না, মেয়েটা এখনও আসছে না। এই রাগী বদমেজাজি দীপকে সে কিভাবে সামলায় সেটা একান্ত সেই জানে। এই মুহূর্তে মেয়েটা না এলে দীপকে সামলানো কঠিন। যতটা শান্ত হয়েছে সেটাও কখন না জানি বিগড়ে যায়। বিহান মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, এবার যেন পারু বের হয়, এবার যেন পারু বের হয়। বিহানের দোয়া কবুল হলো। মেয়েটা পুতুলের মতো ধীরে ধীরে হেঁটে আসছে। বিহানের ঠোঁটে হাসি ফুটল। কথাই আছে না, পরের সুখে স্বর্গবাস। বিহানেরও হয়েছে সেই দশা। সে মনে মনে আল্লাহর কাছে বহুবার দোয়া করেছে পারু যেন দীপকে ভালোবাসে। দীপ যে পারুর মাঝে আটকে যাবে এটা প্রথম দিনেই বুঝেছিল বিহান। যেই দ্বীপের সিগারেটবিহীন এই 24 বছরেও এক টুকরো ভাগ বসাতে পারেনি, সেখানে একটা মেয়ে চাইতেই সাথে সাথে সেটা দিয়ে দিল। আর এই কদিনে দ্বীপের মাঝে যে পাগলামের আভাস সে দেখেছে সেটাই বারবার প্রমাণ করে দিত দ্বীপ পারুর জন্য অস্থির। বিহানের ভাবনার মাঝেই পারু ওর সামনে এসে দাঁড়ালো। এটা করিডোরের শেষের দিকের ক্লাসরুম। এই এক ক্লাস পেরুলেই নিচে নামার সিঁড়ি। পারু এসে দাঁড়াতেই বিহান ছোট করে বলল। ভাবি, জোয়ান খুব রেগে আছে, কিছু বললে রাগ করবেন না। পারলে একটু সুন্দর করে কথা বলবেন। আপনি সুন্দর করে কথা বললে ওর রাগ কমে যাবে, আশা করা যায়। পারু কিছুই বলল না, শুধু কাঠের পুতুলের মতো হেঁটে ক্লাসরুমে চলে গেল, যেন তাকে কেউ জাদুবল দ্বারা নিয়ন্ত্রণ করছে। ক্লাসে ঢুকে দেখল দীপ একটা বেঞ্চের উপর বসে আছে, চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তবে পারুকে সে কিছুই বলছে না, এক প্রকার অন্যদিকেই তাকিয়ে আছে। পারু মিনমিনের স্বরে বলল। কিছু বলবেন? দীপ তেড়ে গিয়ে পারুর বাহু শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। মন চাচ্ছে ওই ছেলেকে আর পারুকে দুটোকে কেটে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দিতে। দীপ রাগত স্বরে বলল। তুই বুঝিস না কি বলবো? তুই কি বাচ্চা? ওই ছেলেটা তোর দিকে তাকিয়েছিল কেন? ওকে কিছু বললি না কেন তুই? হাতের ব্যথায় কোকিয়ে উঠল পারু। চোখ মুখ খিচিয়ে কিছুটা সাহস নিয়েই বলল। আপনিও তো আমার দিকে তাকান, আমি কি আপনাকে কিছু বলি? মুখে মুখে তর্ক করাটা পছন্দ হলো না দীপের। সে হাতের চাপ বাড়িয়ে দিল। তীব্র ব্যথায় পারুর চোখ ছলছল করে উঠল। দীপ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল। আমার সাথে সবার জোড়া? আমি তোকে বিয়ে করব, ভালোবাসবো, আদর করব। তার মানে কি ওরাও তোকে এসব করবে? নিজেকে সস্তা বানাচ্ছিস কেন? পারু চুপ রইল। ওর নিশ্চুপতা দীপের সহ্য হয় না, আবার মুখে মুখে তর্ক করাটাও পছন্দ না। সে চায় পারু তার সাথে একটু মিষ্টি করে হেসে কথা বলুক, কিন্তু এই মেয়ে সব সময় তার ইচ্ছার বিপরীতে চলে। কি এমন ক্ষতি হয়ে যাবে একটু মিষ্টি করে কথা বললে? দীপ যে এই মেয়ের জন্য কতটা পাগল সেটা কি এই মেয়ে কোনো কালেই বুঝবে না? পারুর ব্যথিত মুখখানা আরও কষ্ট দিল দীপকে। সহসাই পারুর হাত ছেড়ে গাল আঁকড়ে ধরল। আবারও সেই ঠোঁটের নিচে থাকা তিলকে হাত ছুঁয়ে বলল। চলো না বিয়ে করি। ঝটকা মেরে সরে গেল পারু। দীপ এগুতে নিলে সে পিছিয়ে গেল। থেমে গেল দীপ, আর ওর দিকে এগুলো না। দুজনার মাঝে এখন বেশ খানিকটা দূরত্ব। পারু পিছাতে পিছাতে বলল। পৃথিবীতে মেয়ের অভাব নেই,
আপনি চাইলেই যে কোনো মেয়েকে নিজের করতে পারেন, শুধু আমাকে ছেড়ে দিন। আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে, আপনার সাথে লড়াই করে বাঁচতে পারবো না। প্লিজ আবার পিছু ছেড়ে দিন। দীপ নিজের রাগকে কন্ট্রোল করতে চাইল, কণ্ঠে কিছুটা আবেগ মিশিয়ে বলল, আমার তো যে কোনো মেয়ে চাই না পারু, আমার তোকে চাই। তুই আমার হয়ে যা, সত্যি বলছি, অনেক ভালোবাসবো, আদরে রাখবো তোকে। কে বুঝে দীপের ব্যাকুলতা? কেউ বোঝে না। আর এই মেয়ে তো একেবারেই বোঝে না, বুঝতে চাইও না। বুদ্ধু বোকার মতো ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেওয়া ব্যতীত কিছুই পারে না এই মেয়ে। এখনও কেঁদে দিল পারু। দীপের পড়ে যাওয়া রাগটা আরও কয়েক গুণ কদম বাড়ল। এক প্রকার ধমকের স্বরে বলল, যা, তোকে ভালোবাসতে হবে না, আমি একাই বাসবো। যা, এবার ক্লাসে যা, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আর যদি কখনো তোকে ছেলেদের সাইডে বসতে দেখেছি, তবে সেদিনই তোর শেষ দিন। যা এবার যা। দীপের প্রতিটা ধমকেই কেঁপে উঠে পারু। এটা যেন নিয়ম মাফিক ব্যাপার হয়ে উঠেছে। পারুকে এরকম ভয়ে কাঁপতে দেখে দীপের মায়া হলো। সামনে দাঁড়িয়ে থাকা রমণীটা বড্ড নাজুক, মন খুলে দুটো কথা বলতে পারে না, সাজসজ্জাও তেমন নেই। পরনে বাদামি কালারের কুর্তি, মুখে হাতে পায়ে সরিষার তেল, মাথা ভর্তি নারকেল তেল, দেখতে সত্যি তেলবতীর মতো লাগে। আর এই সাদামাটা তেলবতীকেই দীপের চাই, খুব করে চাই। পারুকে এখনও যেতে না দেখে দীপ ভ্রু কুঁচকে বলল, কিছু বলবে? পারু মাথা ঝাঁকিয়ে মিনমিন স্বরে বলল, আপনি আর আমার হোস্টেলের ভিতরে ঢুকবেন না প্লিজ, সবাই আমাকে খারাপ ভাববে। আচ্ছা, ঢুকবো না, তবে তার জন্য তোমাকে শর্ত মানতে হবে। কি শর্ত? সব সময় আমার কথা শুনে চলতে হবে। আমি যখন যখন তোমায় দেখতে চাইবো তখন তখন দেখা দেবে। বাড়িয়ে দেখা দিলেও আমার সমস্যা নেই, তোমাকে দেখলে আমার খুব শান্তি শান্তি ফিল হয়। আর এই মুহূর্তে আমাকে একটা কিস দিতে হবে, তাহলে অলোকে আর কখনো তোমার হোস্টেলে ঢুকবো না। কথাটা বলে দীপ চুমু খাওয়ার উদ্দেশ্যে এগুতে নিবে, তৎক্ষণাৎ দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল পারু। ও যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসল দীপ। সামান্য চুমু দিতে বলায় এভাবে পালালো। অথচ দীপ প্ল্যান করে রেখেছে পারু রাজি হলে বিয়েটা করে নেবে। এখন চুমু দিতে এত অসুবিধা হলে বিয়ের পর কি করবে মেয়ে? তখন কোথায় পালিয়ে বাঁচবে? ভাবতে ভাবতেই হঠাৎই রেগে গেল দীপ। তার সব রাগ এখন ওই ছেলের উপর। তার পারুর দিকে নজর দেওয়ার জন্য ওই ছেলেকে অমূল্য খেসারত চোকাতে হবে। ৯-৩-২০১৯। মাঝে কেটেছে ৫ দিন। আজ দিনটা বুধবার। এই ৫ দিনে দীপের মর্জি মতো চলতে চলতে পারুর জীবন উষ্ঠাগত। কখনো ভার্সিটির ক্যাম্পাসে থেকে ডেকে নিয়ে ভালোবাসার কথা জানাচ্ছে, তো কখনো ভার্সিটি যাবার পথে বিহানকে নিয়ে তার পিছু পিছু হাঁটছে। প্রতিদিন সকালে একটা করে ফুলের থোকা দেওয়া যেন দীপের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখন আর সেই ফুল প্রত্যাখ্যান করে না পারমিতা। প্রত্যাখ্যান করলেই যে তার ডাক পড়বে, আর দীপ মির্জার ভালোবাসাময় বাণী শুনতে হবে। তাই এখন সে ফুলগুলোকে যত্ন করেই নিজের কাছে রেখে দেয়। সে যখন ভার্সিটি প্রাঙ্গণে কিংবা ক্যাম্পাসে অবস্থান করে, তখন দীপ ভার্সিটির করিডোরে ঠিক তার বরাবর দাঁড়িয়ে থাকে। সারাক্ষণ তার মাঝে কি দেখে এ লোক পারু জানে না। তার মতো একটা সাধারণ মেয়ের জন্য কিসের এত ব্যাকুলতা এই দীপ জোহান মির্জার? কি আছে পারুর মাঝে? না, তেমন আহামরি কিছুই তো খুঁজে পায় না সে। অথচ দীপ কতটা সুন্দর! তার সৌন্দর্য, ব্যক্তিত্ব, স্টেটাস সব মিলিয়ে যে কোনো নারীর কল্পপুরুষ হওয়ার যোগ্যতা রাখে সে। কিন্তু তার রাজনীতি আর সিগারেট খাওয়ার ব্যাপারটা পছন্দ না পারুর। তবে ওই লোক তো জানিয়েই দিয়েছে পারুর জন্য সে ওসব ছাড়বে না। তাহলে পারু কেন তার জন্য মায়া দেখাতে যাবে? আর মায়া দিয়ে কি ভালোবাসা হয়? মায়া তো রাস্তার ভিক্ষুককে দেখলেও লাগে। তার মানে কি পারু সেই ভিক্ষুককে ভালোবেসে বিয়ে করে নেবে? না, নিবে না। ভালোবাসা একটা সুপ্ত অনুভূতি, যা চাইলেও কেউ দমিয়ে রাখতে পারে না।
মানুষ ভালোবাসায় পড়লে ঠিক ভুল বোঝে না, ন্যায় অন্যায় মানে না। কই, পারুর তো দীপের প্রতি তেমন কোনো অনুভূতি হচ্ছে না। তার মানে পারু দীপকে ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে পারু মাথায় তেল দিচ্ছিল। হিন্দু ধর্মীয় কোনো এক পূজা অর্চনার কারণে আজ ভার্সিটি বন্ধ। এতে যেন অনেকটাই স্বস্তি পেয়েছে মেয়েটা। আজ আর ওই দীপ মির্জার সামনে পড়তে হবে না, আর না ওসব রাগারাগি বেলাজ কথাবার্তা শুনতে হবে। সেসব ভেবে বিছানায় গা হেলিয়ে শুয়ে পড়ল পারমিতা। সে যখন শান্তিতে চোখ বুজতে ব্যস্ত, আকস্মিকভাবে রুমে তখন হল সুপারের আগমন। হল সুপারের কণ্ঠে নিজের নাম শুনে লাফিয়ে উঠল পারু। সেদিন রাতের পর থেকে এই হল সুপারটাকে দেখলেই পারমিতার আত্মা ঝলকে ওঠে। আজ আবার কোন দুঃসংবাদ দিতে এসেছে কে জানে। ছুটির দিন হওয়ায় দুপুরে খাওয়ার পর সিমি আর আদিবা আপুও ঘুম দিয়েছিল। এখন হুট করে হল সুপারের ডাকাডাকি শুনে আদিবা আপু ধমকের স্বরে বলল, কি হয়েছে? আন্টি চেঁচাচ্ছেন কেন? ঘুমাচ্ছি, দেখতে পাচ্ছেন না? হল সুপারটি বিরক্তিকর দৃষ্টিতে আদিবার দিকে তাকালে আদিবা আবারও চোখ বন্ধ করে নিল। পারু কয়েক পা হেঁটে হল সুপারের কাছে পৌঁছাতেই তিনি পারুর হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে বললেন, দীপ দিয়েছে এটা, বাহিরে অপেক্ষা করছে, আর তোমাকে বলেছে কল ধরতে। যা যা বলেছে তাই তাই করবে। আমি এখন যাই। বলেই তিনি চলে গেলেন। পারু তপ্ত শ্বাস ফেলে র্যাপিং পেপারে র্যাপ করা গিফট বক্সটা বিছানার উপর রাখল। পরপর জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখল দীপ আর বিহান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দীপকে দেখে একদম থমকে গিয়েছে পারু। কালো পাঞ্জাবিতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে তা জানা ছিল না তার। পারু কতক্ষণ ধ্যানমগ্ন হয়ে দীপকে দেখল। বুক জুড়ে কেমন শীতলতা বয়ে যাচ্ছে। দেখা শেষ হলে সে আবারও ফিরে গিয়ে গিফট বক্সটা খুলতেই দেখল সেখানে কালো রঙা একটা শাড়ি, কাজল, আলতা টিপ, ম্যাচিং চুড়ি, মাটির সিম্পল গয়না রাখা, সাথে রয়েছে একটা চিরকুট। পারু চিরকুটটা মেলে দেখল তাতে লেখা, আমার অবাধ্য প্রেমিকা, আপনার প্রেমিকের খুব প্রেম তৃষ্ণা পেয়েছে। গল্প সিনেমা নায়ক যেমন নায়িকাকে নিয়ে রিকশায় ঘুরে প্রেম করে, তেমনি আপনার প্রেমিকও আপনার সাথে প্রেম বিনিময় করতে চায়। আমি কি সেই সুযোগ পাবো? একটু বধূ সেজে দেখা দেবেন? আমি আপনার অপেক্ষায় থাকব। আপনি যতক্ষণ না আসবেন আমি এখানেই অপেক্ষা করব। তোমার পার্সোনাল লাভার। পারু একবার বক্সে থাকা জিনিসগুলো দেখল। না, কোনোভাবে এসব পড়া সম্ভব না, আর না ওই লোকের সাথে ঘুরতে যাওয়া সম্ভব। না গেলে কি হবে? হোস্টেলের ভিতর চলে আসবে। আসলে আসুক। ওই লোকের সাথে শাড়ি পরে ঘুরতে যাওয়ার চেয়ে রাগ সহ্য করে নেওয়া বেটার। যেই ভাবা সেই কাজ। পারু শাড়ির বক্সটা বন্ধ করে পড়ার টেবিলে ড্রয়ারে রেখে দিল। পরপর বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিল। যদিও দীপের মেজাজ নিয়ে তার চিন্তা হচ্ছে, তবুও চোখ বন্ধ করে নিল। একটা ঘুমের খুব প্রয়োজন, নয়তো চিন্তায় চিন্তায় মাথাটা জ্যাম হয়ে যাবে। 4টার দিকে ঘুমিয়েছিল পারমিতা, এখন বাজে সন্ধ্যা 7টা। বাহিরে তুমুল বৃষ্টি। এই বৃষ্টিটা শুরু হয়েছে মাগরিবের আগে, এখনও থামার নামগন্ধ নেই। পারুর আবার বৃষ্টির শব্দে ভালো ঘুম হয়। তাই তো সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও ঘুম থেকে ওঠেনি। মেয়েলি প্রবলেমের কারণে আজ নামাজ পড়ারও ঝামেলা ছিল না, তাই শান্তিতেই ঘুমাতে পেরেছে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙল পারু। মন চাইল একটু বৃষ্টি বিলাস করতে, তাই ধীর পায়ে হেঁটে জানালার পাশে এসে দাঁড়ালো। বৃষ্টি এসেছে দেখে বোধ হয় সিমি জানালাটা বন্ধ করে দিয়েছিল। পারু জানালার একটা ফটক খুলে প্রতিবারের ন্যায় চোখ বন্ধ করে নিল। বাহিরের স্নিগ্ধ কোমল বাতাস আর ঝরঝরে বৃষ্টির ঝাপটা পারুর মুখোদয় ভিজিয়ে দিল। বৃষ্টির পরিমাণ চেক করতে রাস্তায় নজর দিল পারু। তৎক্ষণাৎ বিস্ময়ে হাঁ হয়ে গেল তার মুখ। দীপ একা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বিহান নেই।
উনি কি তবে বাড়ি যাননি? পারুর জন্য অপেক্ষা করছিলেন? পারুর ভিতরে কেমন যেন করে উঠল। মাগরিবের আগে থেকে বৃষ্টি হচ্ছে, এখন বাজে 7টা। হিসেব মতো ঘন্টা খানিক ধরে ভিজে যাচ্ছেন উনি। উফ, এমন কেন লোকটা? নিজেকে নিয়ে এত বেখেয়ালি হলে চলে? এখন যদি জ্বর-টর চলে আসে তখন কে কষ্ট পাবে? নিজেই তো পাবে। পারু তো আর তার জ্বরে কাতরাতে যাবে না, তাই না? কি করবে ভেবে পেল না মেয়েটা।